যেহেতু আমরা ভাইজান করি, ভাইজান করব, কিন্তু এটা বন্ধ করতে হবে শাসক দলের। আর পুলিশ, অনেক পুলিশ এসেছিল, আর পুলিশ যা আসছে, যেগুলো আসছিল সব কন্ডেসি। এরা পুলিশ কি শওকত মোল্লার পাঠানি গুন্ডা, তাও আমরা জানি না, এদের কোনো আইডেন্টিফিকেশন নেই। আমাদের কালকে রাত্রে যাদের বাড়ি গিয়েছে তারা বলছে যে কোনো ব্যাজ নেই পুলিশের, কোনো একটা পুলিশ যদি ভালো মানে পুলিশ যদি হয়, সে যায় মানে দরজার তালা কেন ভাঙবে? সে তো এমনি ভাবে ঢুকতে পারবে। বা তার আইডেন্টি দেখানোর কথা বলা হয়েছে, সে কোনো আইডেন্টি দেখায়নি, তার কোনো উত্তর নেই। টিএমসি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে। এখন হচ্ছে আমার শ্বশুর আর আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি ওদের। কারণ হচ্ছে এই যে ওরা দুর্নীতি করে খেতে পাচ্ছে না, গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পারছে না, সেগুলো এই বিরোধী দলনেতা তো আটকাচ্ছে। কার কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে, এগুলো মেনে নিতে পারছে না। নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইএসএফ করবে বলে, আমার শ্বশুরের সঙ্গে বলে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে, তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায়? তাও এত প্রথম সারির নেতা, যেখানে কুদ্দুস বাবু বলে যে লোকটা কলেজের একটা বড় বাবু, তার কাজ কি আর সে করছে কি গ্রামে? রাত 1টা-1:30টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই, মহিলা রয়েছে, সেখানে বাইরে দুষ্কৃতি এনে আরেকজন যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী, তার কাজ কি? পঞ্চায়েতের কাজ কি? প্রধানের কাজ কি? তারা সেসব না করে তারা আজ কি করছে? পুলিশ কত ছিল? পুলিশ অনেকজনই ছিল, প্রায় 3 গাড়ি মতো পুলিশ ছিল। পুলিশের সামনে উপস্থিতিতেই পুলিশের না, পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমরা করব। কি ধরনের কথা এটা? কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ, কাজ করতে পারছে না যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল? বলছেই না। তারপরে দেখুন গ্রামের আরেকটা বড় ব্যাপার বলি, একটা ফেক আইডি কেউ আমাদের গ্রাম থেকেই চালায়, অনেকে সেটা চিহ্নিতও করেছে। গ্রামের অনেক কুকর্ম সেই আইডিতেই প্রকাশ পায়, যেখানে আমার হাজবেন্ড এবং কিছু আইএসএফ এর ছেলেরা আছে, করতেই পারে, রাজনীতি মানুষের একটা গণতান্ত্রিক অধিকার, কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই পেজে দিয়ে যে এরা দুষ্কৃতী বাড়ি থেকে পালিয়েছে, এদের যেখানে খুঁজে পাবেন সেসব ফুটেজও আমার কাছে আছে, এদেরকে থানায় যোগাযোগ করবেন। কিন্তু আমার যতটা জানা এই কাজ প্রশাসন ছাড়া কেউ করতে পারে না। তাহলে এই পেজটা বা এই আইডিটা সম্পর্কে আমরা এর আগেও থানাতে কমপ্লেন করেছি, সেখান থেকে পুলিশের তরফ থেকে কিছু পাইনি আমরা। আপনারা দাবি করছেন যে আমাদের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে, কিন্তু তারা দাবি করছে যে তাদের বন্দুকের বাট দিয়ে। ওসব একদম পুরো মিথ্যা কথা। ওই একটা নাম যেটা বলছে, যে আমি নাম ধরেই বলছি যেহেতু ফুটেজ আছে, ওই গোলাম রব্বানী মোল্লা যেটা বলছে যে আমাকে এই মেরেছে ওই মেরেছে, প্রথম যখন বাজি ফাটানোর ঝামেলা হয় উনি বাড়িতে ছিলেন না। তারপরে যখন আসার পরে থানা থেকে ঘুরে আসার পরে ওই মানুষটাই নিজেই আবার ঝামেলাটা সৃষ্টি করে। মারপিটটা হয়েছে এখান থেকে বাবু সাহাজের বাড়ির ওখানে, তাহলে রব্বানী বাবুর বাড়ির সামনে হয়নি? তাহলে ওরা নিশ্চয়ই মারতে আসেনি, মারতে এরা গিয়েছে। ওখানে দু দলের মধ্যে মারামারি হয়েছে, কার মাথা ফেটেছে কার কি ফেটেছে। এবার রব্বানী বাবু ছেলে কি বলছে, আমার কাছে সব ভিডিও আছে, তাহলে থাকলে সেটা প্রকাশ করুক, সেখানে বোঝা যাবে কে কাকে মেরেছে, কে কার মাথা ফাটিয়েছে। বলছে আমার 70,000 টাকা ছিল নিয়েছে, সে ভিডিওগুলো দিক না। মানুষ কি এখনো এত বোকা যে ওদের মতো ওরা কথা সাজাচ্ছে সবাই বিশ্বাস করবে? আপনার বাইরে যে ঘটনাটা ঘটিয়েছে, যে সিসিটিভি ফুটেজ আপনি দেখাচ্ছিলেন, সেটা কি পুলিশের হাতে দিয়েছে? আর পুলিশের কাছে কিছু ভিডিও আছে, কিন্তু সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে বুঝতে পারছি না, কারণ ওখানে তো উল্লেখই করছে না যে এটা টিএমসির নেতারা আইএসএফ এর বাড়িতে মারছে, শুধু বলছে যে দুষ্কৃতীরা হামলা, কিন্তু কে কাকে মারছে সেটা তো মানুষ বুঝতে পারছে না। এবারে হ্যাঁ, অবশ্যই আইনের উপরে পুরো ভরসা এবং আমরা আস্থা রাখি, আইন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এত কিছু হওয়ার পরেও আমরা আইনের উপর ভরসা রাখছি। তাছাড়াও আমরা অনলাইন কেস করেছি, অনলাইনে জমা দিয়েছি, কারণ গ্রামে যা কিছুই হয় সব কিছুই শেষে ওটা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতেই অ্যাটাক হয়। এটা আজ বলে নয়, দীর্ঘদিন ধরে করে আসছে টিএমসির নেতৃত্বে। হ্যাঁ, এটা ছাড়া তার কিছু হতে পারে না। শুধু আইএসএফ না, মানে আইএসএফ এর বলতে পারেন একদম লড়াকু নেতা, যেটা যে দুর্নীতি করতে দেবেন না আমার শ্বশুর, যেটা তারপরে গরিব মানুষের যারা ফাঁকি দিচ্ছে সেগুলো দিতে দেন না, এই যে ঘরের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে, কলা গাছের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে, এগুলো তাদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক, সেই জন্য এগুলোই করছে। নূর আলী মোল্লা। আর আমার না বাড়ি নেই, যেহেতু ওরা এসে প্রচার করছে, পুলিশের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু ওরা এসে বলছে যে এমএলএর নেতৃত্বে আমরা কেস দিয়েছি, অনেক কেস দিয়েছি, কেউ বাড়ি থাকতে পারবে না। তারপরেও কি ওরা আবার ফোন করে করে খবর দিচ্ছে কারা বাড়িতে আছে কারা বাড়িতে থাকছে না। এই যে খেটে খাওয়া, সারাদিন খেটে এসে মানুষগুলোকে রাত্রেবেলা পুলিশ এসে এত নির্যাতন করছে কিসের জন্য? তার কোনো তো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে। এখানে এত সিসিটিভি ফুটেজ আমরা দিচ্ছি, যেখানে আমার হাজবেন্ডও নেই, আমার শ্বশুরও নেই, তারপরেও তাদের নামে কেস হবে কেন? এটা তো প্রমাণ তো রয়েছে তো আমাদের কাছে। শাসকের কথা মতো তো থানা চালাচ্ছে, এটা তো স্বাভাবিক। শামিমা খাতুন।
কি বলতে খাওয়া দাওয়া তিরিশ মিনিট মতো আমাদের রক্তদান কর্মসূচি চলবে। অলরেডি আমরা যে টার্গেট ছিল 500, সেটা আমরা ক্রস করে নতুন টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সমস্ত রক্তযোদ্ধাদেরকে আমি সম্মান জানাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চের পক্ষ থেকে, যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে মায়েদেরকে। এই আজকে রক্তদান শিবিরে পুরুষদের সাথে সাথে মহিলাদের উপস্থিতি সারা জাগিয়ে তুলছে। ধন্যবাদ। এরপরে আমরা আমাদের অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি আমাদের সম্মানীয় আনারুল ভাইকে বরণ করে নিচ্ছেন তৌফিক রহমান ভাই। হ্যাঁ, এরপরে আমরা ভগবানপুর অঞ্চলের সভাপতি আমরা আবুল ফারাক ভাইকে বরণ করে নেব। আবুল ফারাক ভাইকে ইদ্রিস ভাই বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ সকলকে। এখন সকলের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই রক্ত অর্পণ শিবিরে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের সকলের চেনামুখ, সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করার জন্য যিনি সর্বসময় সংগ্রাম করছেন, সম্মানীয় অনির্বাণ তালাপাত্র মহাশয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের